ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয় মেঘ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড় করতে থাকে। কাল গোসল করা হয়নি তার। শীতের মধ্যে প্রায় বিকেলে গোসল করে, কিন্তু কাল কলেজ থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়। আর রাতে গোসল করলে সর্দি লাগার ধাঁচ রয়েছে তার, তাই সকালে উঠে মাথায় ঠান্ডা পানি দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল টাওয়াল দিয়ে মুছে নেয় মেঘ। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়ে আছে আদ্রিয়ান। তার চোখ জোড়া বন্ধ, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়নার এক পাশে আদ্রিয়ানের ঘুমিয়ে থাকা মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ তা দেখে মিটমিট করে হাসে। এরপর পুনরায় তার টাওয়াল দিয়ে তার চুলের পানি জড়ানোর চেষ্টা করতে থাকে। আয়না থেকে বিছানার দূরত্ব খুব বেশি নয়। মেঘের ভেজা চুলের পানির বিন্দু বিন্দু কণা ছিটকে যায় আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর। হঠাৎ ঘুমের মধ্যে চোখের উপর পানি পড়ায় বেশ বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে তাকায় আদ্রিয়ান। সারা মুখে পানির ছোট ছোট ফোঁটা, যার উৎস খুঁজে বের করার উদ্দেশ্যে আদ্রিয়ান চোখ খুলে তাকায়। তার ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি যেন থমকে যায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ভেসে ওঠে, অপরূপ সুন্দরী। পুরুষালী কোনো কণ্ঠ শুনে আঁতকে ওঠে মেঘ। পিছনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে, মাথা উঁচু করে হাতের ওপর ভর দিয়ে মুগ্ধ হয়ে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে। ওই আঁখি পল্লবের নেশাময় চাহনি, বিমোহিত নয়ন, সবই এখন বোঝার ক্ষমতা তার রয়েছে। দুই চোখ দিয়ে আদ্রিয়ান সারা শরীর পর্যবেক্ষণ করল মেঘের। ঠোঁট কামড়ে ধরে তীক্ষ্ণ দৃষ্টি রাখে। নিজ শরীরে আদ্রিয়ানের চোখের গভীরতা অনুভব করে দূর থেকেই মৃদু কেঁপে ওঠে মেঘ। তার সমগ্র অস্তিত্ব জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। লজ্জায় তার গালে রক্তিম আভা ফুটে উঠল। বিছানায় বসে আদ্রিয়ান সব দেখছে আর মিটমিট করে হাসছে। মেঘের দ্বারা আর সম্ভব হলো না ওই নেশা ভরা দুই প্রজ্বলিত চোখের দিকে তাকিয়ে থাকা। অস্বস্তি আর লজ্জায় সে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর সামনের দিকে পুনরায় ঘুরে তাকায়। আদ্রিয়ান তার বইয়ের এমন লজ্জা মিশ্রিত মুখ দেখে মৃদু হাসে। এরপর ঠোঁটে শয়তানি হাসি বজায় রেখে বেড ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে এগিয়ে যায় আয়নার কাছে। আয়নার প্রতিবিম্বে আদ্রিয়ানের এগিয়ে আসা মেঘ স্পষ্ট দেখছিল। ধীরে ধীরে এগিয়ে আসে আদ্রিয়ান। এরপর মেঘের পিঠের সাথে পিঠ ঠেকিয়ে আয়নায় ভেসে ওঠা দুজনের প্রতিবিম্বের দিকে তাকায়। উভয়ের চোখ মিলিত হয়। চুল থেকে ভেসে আসা এক মিষ্টি সুঘ্রাণে নাকে আসে আদ্রর। সে যেন এক ঘোরের মধ্যে চলে যায়। তার মনের মধ্যে থাকা সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ ঘটে। বাহুদয় ধরে শক্ত করে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় মেঘের শরীর। নরম মসৃণ মেঘের শরীর তার বুকের সাথে মিশে যাওয়ায় সাথে সাথেই তার মধ্যে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি হয়। নিজ ইচ্ছা বা বাসনার ওপর নিয়ন্ত্রণ হারায় আদ্রিয়ান। মেঘের পরনে সাদা রঙের কামিজ ছিল। গলা বেশ ছোট, কিন্তু পিঠের অংশে হালকা ফাঁক, সুতির ফিতে দিয়ে নকশা করা, যার ওপর দৃষ্টি যায় আদ্রিয়ানের। উন্মুক্ত পিঠের ওপর জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে আদ্রিয়ান। এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড দায় হয়ে যাচ্ছে তার। মেঘের এমন মোহনীয় রূপের মায়ার অতল গহীনে হারিয়ে যাচ্ছে সে। ভীষণ লোভ হচ্ছে একবার ছুঁয়ে দিতে মেঘকে। কিন্তু কোনো কিন্তু নয়। মেঘ যে তার স্ত্রী, সম্পূর্ণ বৈধতার জন্য। নিজ বিবাহিত স্ত্রীকে স্পর্শ করা অন্যায় বা পাপ নয়। তবুও একবার আদ্রিয়ান তাকায় আয়নার দিকে, মেঘের অবস্থা পরখ করার জন্য। ভয় লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে রেখেছে মেঘ। আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে খুব সাহস দেখিয়ে তার বাম হাত এগিয়ে ছুঁয়ে দেয় মেঘের বাহুদয়। জামা কাপড় শক্ত করে চেপে ধরে মেঘ। তার শরীর থরথর করে কেঁপে ওঠে। জামার পিছনের ফাঁকা অংশে খোলা পিঠে জমে থাকা পানির বিন্দু বিন্দু ফোঁটার উপর বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় আদ্রিয়ান। এরপর মেঘের কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে তাকে নিজের শরীরের বাঁধনে আবদ্ধ করে নেয়। কাঁধে কুকড়ে হয়ে থাকা মেঘের ভেজা চুল সরিয়ে দেয় এক হাতে। ফর্সা ধপধপে মসৃণ ত্বক ভেসে ওঠে। সেখানে আঙুল ছোঁয়ায় আদ্রিয়ান। কিছুক্ষণ তার হাত কাঁধ থেকে পিঠ বরাবর বিচরণ করায়। এরপর মাথা নিচু করে মেঘের পিঠে ঠোঁট ছুঁয়ে দিবে, তখন হঠাৎ সরে যায় মেঘ।
হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায়। মেঘ জড়তা ভরা কণ্ঠে কেঁপে কেঁপে বলে ওঠে, আদ্রিয়ান, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্নাঘরে গেলাম। মেঘ তার কথা বলা শেষ করার আগেই এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ পর তার হুঁশ হয়। কিন্তু আদ্রিয়ান রাগ করে না মেঘের ওপর, বরং সে শব্দ করে হেসে ওঠে আর আনমনে বলে ওঠে, লাজুক মেঘবালিকা। রান্নাঘরে কোমরে ওড়না গুজে হাতে খুন্তি নিয়ে গৃহিণীর মতন রান্না করছে মেঘ। তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় বসানো গরম বাড়িতে থাকা আজ সিদ্ধ ডিমের ওপর। সকালের নাস্তায় পাউরুটি, ডিম আর সাধারণ ফলমূল থাকবে। আজ সাপ্তাহিক ছুটির দিন, কলেজ বন্ধ। দ্রুত রান্না শেষ করে ঘরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মেঘের। প্রায় 5 মিনিট পর ডিম সিদ্ধ হয়ে যায়। চুলা থেকে কড়াই নামায়, এরপর পাত্রে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ ডিমের খোসা ছাড়ানো শুরু করে মেঘ। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় আদ্রিয়ান। খুব জোর ক্ষুধা লাগছে তার। রাতে খুব সাধারণ খাবার খেয়েছিল। গায়ে নীল রঙের গেঞ্জি আর তার সাথে পাতলা চাদর জড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় আদ্রিয়ান। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের কাছে এগিয়ে যায়। টেবিলের মাঝে ফলমূল সাজিয়ে রাখা হয়েছে, যা দেখে আদ্রিয়ান মুচকি হাসে। এরপর রান্নাঘরে যায়। পিছন থেকে কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে। এরপর তার খোপা চুলে মুখ গুজে দেয়। হঠাৎ এমন জড়িয়ে ধরায় মেঘের এইবার ভয় হয় না, বরং সে মৃদু হাসে। হাতে থাকা ডিমের খোসা ছাড়ানো অবস্থায় সাধারণ কণ্ঠে বলে, আদ্রিয়ান, আপনার কি ক্ষুধা লাগছে? টেবিলে গিয়ে বসুন, আমি ডিম সিদ্ধ আর পাউরুটি নিয়ে আসছি। মেঘের কথা শুনে আদ্রিয়ান সরে যায়নি, বরং শক্ত বাঁধনে জড়িয়ে ধরল। এরপর কানের কাছে ঠোঁট ঠকিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলে ওঠে, বউ, খুব ক্ষুধা লাগছে, কিন্তু আমি এখন টেবিলে যেতে চাই না, আর একটু সময় তোমায় জড়িয়ে ধরে রাখতে চাই। বাচ্চা সুলভ কণ্ঠে আদ্রিয়ানের এমন আবদার শুনে পিক করে হেসে ওঠে মেঘ। ডিমের খোসা ছাড়ানো শেষে 2 খণ্ড করে মাঝ বরাবর কেটে কাঁচের প্লেটে সাজিয়ে রাখে। এরপর ওভেনে পাউরুটি গরম করে। আদ্রিয়ান হাতের বাঁধন সামান্য আলগা করে। পাশের টেবিলে পাউরুটি 1 খণ্ড মুখে নিয়ে খেতে থাকে। হঠাৎ তার মাথায় এক দুষ্ট বুদ্ধির উদয় হয়। মুখে চিবোনো অর্ধেক পাউরুটি মেঘের দিকে ইশারা করে বলে, বউ, পাউরুটি খাও। মেঘ ওপরে তাকিয়ে যখন হাত বাড়িয়ে আদ্রিয়ানের ঠোঁট থেকে পাউরুটি নিতে যাবে, তখন বাড়ন্ত হাত সরিয়ে বাধা দেয় আদ্রিয়ান। এরপর ঠোঁট দিয়ে ইশারা করে বলে, ঠোঁট দিয়ে নাও। কড়া চোখে তাকায় মেঘ। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের। বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ান। মেঘ মৃদু হেসে মাথা উঁচু করে এগিয়ে গিয়ে ঠোঁটে থাকা পাউরুটির ওপর কামড় বসায়। উভয়ই 2 পাশ থেকে একটু একটু করে খেয়ে এগিয়ে আসে। পাউরুটির সামান্য অংশ যখন বাকি থাকে, তাদের দুজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ায় খুব কাছাকাছি সময়, তখন হঠাৎ মেঘ দূরে সরে আসে আর বলে, পাউরুটি খাওয়া শেষ। দ্রুত আদ্রিয়ান মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। এরপর কোনো কথা উচ্চারণ করতে যাবে, তার আগেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একজন নারী রাগে কটমট কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, মেঘ, তোমরা কি করছো একসাথে? হঠাৎ কোনো নারীর কর্কশ কণ্ঠ শুনে উভয়ই চমকে যায়। পিছনে ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দরজার দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। আদ্রিয়ানের চোখে মুখে ফুটে ওঠে এক রাশ বিরক্তি। অস্পষ্টতা কণ্ঠে বলে ওঠে, জিয়া। রান্নাঘরের দরজায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে জিয়া। রাগের শরীর তার তীর করে কাঁপছে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা 2জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করছে তার 2 চোখ। প্রথমে তার চোখ যায় তাদের একে অপরের হাতের দিকে, এরপর ঠোঁটে থাকা 2জনের পাউরুটির গুঁড়োর ওপর। হঠাৎ আকস্মিক জিয়াকে দেখে মেঘ নিজেও অবাক হয়ে যায়। জিয়ার সন্দেহবোধক চাহনি নজর এড়ায় না আদ্রিয়ানের। তার চোখে মুখে ফুটে ওঠা রাগ, ঘৃণা আর খুন করে ফেলার মতন তীব্র স্পৃহা। দ্রুত আদ্রিয়ান তার হাতের বাঁধন থেকে মেঘের নরম হাতজোড়া মুক্ত করে দেয়। এরপর শান্ত হয়ে মুখে হাসি বজায় রেখে বলে, জিয়া, তুমি এখানে হঠাৎ এত সকালে? মেঘের থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায় আদ্রিয়ান। জিয়া রাগান্বিত শরীরে বড় বড় পা ফেলে এগিয়ে আসে তাদের 2জনের কাছে। এরপর সম্মুখে দাঁড়িয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আদ্রিয়ান, তুমি আর মেঘ এত কাছাকাছি কি করছো? মেঘের হাত কেন ধরেছো তুমি? উত্তর দাও। জিয়ার কণ্ঠে থাকা রাগ, বিদ্বেষ তার কণ্ঠে ফুটে ওঠে। আদ্রিয়ান যথাসম্ভব শান্ত আর স্বাভাবিকভাবে উত্তর দেয়,
জিয়া, দেখো না, মেঘ সকালের নাস্তা পুড়ে যাওয়ায় পাউরুটি তৈরি করেছে, যা খেয়ে আমার মুখ প্রায় জ্বলে যাচ্ছে। এজন্য আমি অন্য এক পাউরুটি দিয়ে মেঘের মুখে গুঁজে দিয়েছি। মেঘ নিষেধ করেছিল, তাই জোর করে ওর হাত ধরে খাইয়ে দিয়ে। হঠাৎ আদ্রিয়ানের কণ্ঠে এমন মিথ্যা উজ্জ্বল শুনে অবাক হয়ে যায় মেঘ। চোখ বড় বড় করে রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু আদ্রিয়ান যথেষ্ট শান্ত। তার ঠোঁটের কোণায় মৃদু হাসি। কথাগুলো জিয়ার কতটুকু বিশ্বাস হয়েছে তা তার মুখের আদলে ফুটে উঠল না। জিয়ার সন্দেহ প্রবল তীক্ষ্ণ চোখে আদ্রিয়ানের কথা বলার ধরন পর্যবেক্ষণ করলো, কিন্তু তার সন্দেহ আর বাড়ায় না। কারণ নবীন বরণ অনুষ্ঠানে ফারহানের প্রপোজের ঘটনা সে নিজের চোখে দেখেছে। মেঘ ফারহানকে ভালোবাসে। তাছাড়া আদ্রিয়ান দেশে থাকায় তার বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে পরকীয়ায় জড়াবে না, এই কথাও বলেছে। যদিও আদ্রিয়ানের কথা এখনো জিয়ার বিশ্বাস হয় না। চুপচাপ দাঁড়িয়ে থাকা জিয়ার প্রতিটা পদক্ষেপ আদ্রিয়ান পর্যবেক্ষণ করে। পরিস্থিতি নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য পুনরায় সে প্রশ্ন করে, জিয়া, তুমি এখানে কি করছো এত সকালে? আদ্রিয়ানের প্রশ্নে জিয়ার হুঁশ ফিরে আসে। জিয়া উত্তর দেয়, কেন আদ্রিয়ান, আমি কি এই বাসায় আসতে পারি না? অবশ্যই আসতে পারো, চলো ড্রয়িং রুমে বসে কথা বলি। তুমি কি সকালে নাস্তা করেছো জিয়া? মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি দিয়ে বলে ওঠে, হ্যাঁ, সকালে নাস্তা করেই বাসা থেকে বের হয়েছি। হঠাৎ জিয়ার ওপর আদ্রিয়ানের যত্নশীল হয়ে যাওয়ার বিষয়টা নজর এড়ায় না মেঘের। রাগে দাঁত কটমট করে তাকায় সে পাশে থাকা আদ্রিয়ানের দিকে। সাহস কত বড়, নিজের বইয়ের সামনে অন্য মেয়ের প্রতি কেয়ার দেখাচ্ছে। রাগে হিংসায় মেঘের শরীর জ্বলে ওঠে। আর চোখে আদ্রিয়ান তাকায় মেঘের দিকে। রাগে জলজল করে ওঠা মেঘের দুই চোখ দিয়ে যেন ভস্ম করে দেবে তাকে। ভয়ে শুকনো ঢোক গিলল আদ্রিয়ান। এই মুহূর্তে রান্নাঘরে থাকা নিরাপদ নয়, তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আদ্রিয়ান ভয়ের কণ্ঠে তাড়াহুড়ো করে বলে ওঠে, মেঘ, তুমি নাস্তাটা টেবিলে দাও, আমি আর জিয়া ড্রয়িং রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, দ্রুত বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বের হয়ে যায়। পিছনে জিয়াও যায়। কিন্তু হঠাৎ রান্নাঘরের দরজায় গিয়ে জিয়া পিছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, মেঘ, পাউরুটি আবার পুড়িয়ে ফেলো না যেন, সাবধানে নিয়ে আসো। আদ্রিয়ান কিন্তু পোড়া খাবার খেতে পারে না, ওর কষ্ট হবে। জিয়ার বলাই সাধারণ কথাই যেন মেঘ তেলে বেগুনে জ্বলে উঠল। আদ্রিয়ান পোড়া খাবার খেতে পারবে না, ওর কষ্ট হবে? মাই ফুট, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তার স্বামী কোন খাবার খাবে তা কি এখন জিয়া ঠিক করে দেবে? যত সব আদিক্ষেতা। পাউরুটির বদলে ইচ্ছে করছে এই দুজনকে ওভেন দিয়ে পুড়িয়ে কয়লা করে ফেলতে। মেঘ দাঁত কটমট করে বলে ওঠে, ডোন্ট ওয়ারি জিয়া, পাউরুটি পুড়বে না, কিন্তু অন্য কিছু ঠিকই পুড়বে। আবারও খুন হতে পারে। রাগী রাগী কণ্ঠে বলা মেঘের কথার মানে বুঝল আদ্রিয়ান। সামান্য ভয় পেল, কিন্তু কোনো কথার মানে জিয়ার বোধগম্য হলো না। জিয়া প্রশ্ন করে, মেঘ, তুমি কি বললে? পাউরুটি খুন মানে? জিয়ার প্রশ্নের উত্তরে মেঘ কোনো কথা বলতে যাবে তার আগেই আদ্রিয়ান দ্রুত বলে ওঠে, জিয়া, তুমি মেঘের কথা কেন শুনছো? ও এখন ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই পোড়া খুন এসব উদ্ভট শব্দ মাথা থেকে আসে। তুমি চলো এখান থেকে। দ্রুত জিয়ার হাত ধরে রান্নাঘর থেকে বের করে নিয়ে যায় আদ্রিয়ান। মেঘ তার হাত মুষ্টিবদ্ধ করে, রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রাগে জেদে পাশে থাকা টেবিলের শব্দ করে ঘুষি দেয়, হাতে মৃদু ব্যথাও পায়, কিন্তু শরীরে থাকা রাগের চেয়ে ব্যথার পরিমাণ খুবই সামান্য। এরপর ওভেন থেকে পাউরুটি বের করে খাবারের প্লেটে সাজিয়ে রাখে। সিদ্ধ ডিম আর পাউরুটি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসে। ড্রয়িং রুমে সোফায় আরাম করে বসে গল্প করছে আদ্রিয়ান আর জিয়া। তারা দুজন হাসপাতালের বিষয়ে কথা বলছে। জিয়ার সুইসাইড সহ আরও বিভিন্ন কারণে হাসপাতাল থেকে রিজাইন করেছিল আদ্রিয়ান, তাই হাসপাতালের বিষয়ে কথা বলতে এসেছে। তবে জিয়ার মূল উদ্দেশ্য ছিল আদ্রিয়ানের সাথে দেখা করা। বারবার আদ্রিয়ানের দুই চোখ রান্নাঘরে থাকা মেঘকে দেখার চেষ্টা করছে। তাদের দুজনের কথা বলার মাঝে মেঘ উপস্থিত হয় আর বলে, আদ্রিয়ান স্যার, খাবার রেডি হয়ে গেছে, টেবিলে আসুন। আদ্রিয়ান মেঘের দিকে তাকায়, মুখ ভেঙচি কাটে মেঘ। জিয়া বলে, আদ্রিয়ান, তুমি খাবার খেতে যাও, আমি সোফায় বসে অপেক্ষা করব। সোফা ছেড়ে উঠে দাঁড়ায় আদ্রিয়ান, খাবার টেবিলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। মেঘ সৌজন্য বোধ দেখিয়ে বলে, ম্যাম, আপনিও চলুন, খাবার খাবেন, সবাই একসাথে নাস্তা করি।
মেঘের কথাই জিয়া রাজি হতে পারল না। সকালের নাস্তা খেয়ে এখন তার আর কোনো ক্ষুধাই লাগেনি। জিয়া বলল, না মেঘ, আমার এখন আর ক্ষুধা নেই। সকালের নাস্তা করে বাড়ি থেকে বের হয়েছি, সামান্য নাস্তা হলেও। সরি মেঘ, বাট এখন আর সম্ভব হবে না। আমার পেটে একটুও জায়গা অবশিষ্ট নেই। তোমরা যাও, নাস্তা করো। মেঘ আর জোর করলো না, খাবার খেতে টেবিলে চলে গেল। জিয়া সোফায় বসে পাশে থাকা রিমোট দিয়ে টিভি ছেড়ে দিয়ে ইংলিশ মুভি দেখা শুরু করে দিল। টেবিলে বসে আদ্রিয়ান পাউরুটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখছে, নাক দিয়ে শুকে নাই। রাগে প্রতিশোধে যদি মেঘ কোনো পুরা নষ্ট পাউরুটি খেতে দেয়, তখন আবার খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়েও দিতে পারে। আদ্রিয়ান তাই সতর্কতার সহিত পাউরুটি পর্যবেক্ষণ করতে থাকে। খাবার টেবিলে উপস্থিত হয় মেঘ। পাউরুটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে আদ্রিয়ানকে তাকিয়ে থাকতে দেখে মেঘ অবাক হয়। কিছুক্ষণ পর ঘটনার মানে বুঝলো। এগিয়ে এসে পাত্রে থাকা পাউরুটি আদ্রিয়ানের প্লেটে দিয়ে বলে, পাউরুটি পোড়া বা নষ্ট নয়। মেঘ কোনো মানুষকে পোড়া রুটি খাইয়ে দিয়ে কষ্ট দিতে পারবে না। নাটক বাদ দিয়ে খাবার খাওয়া শুরু করুন। মেঘের কাট কাট গলায় বলা কথা শুনে আদ্রিয়ান তবে পাউরুটির মধ্যে কোনো সমস্যা নেই এই কথা শুনে খুশি হয়। দ্রুত মুখে নিতে খেতে শুরু করে। চেয়ার টেনে বসে নিজের প্লেটে খাবার নিয়ে মেঘ বলে, রান্নাঘরে ইঁদুর মারার বিষ ছিল না, তাই পাউরুটিতে দিইনি। কিন্তু এরপর থেকে দেখছি মানুষ মারার বিষ কিনে নিয়ে আসতে হবে, কারণ ইঁদুরের চেয়ে মানুষের উপদ্রব বাড়ছে আমার জীবনে বেশি। হঠাৎ মেঘের এমন কথায় আদ্রিয়ান কেসে ওঠে, তার গলায় খাবার আটকে যায়। মেঘ রাগী চোখে তাকায় আদ্রিয়ানের দিকে। শুকনো পাউরুটি গলায় আটকে যাওয়ায় দ্রুত গ্লাস থেকে পানি ভরে ঢকঢক করে খায় আদ্রিয়ান। এরপর করুণ চোখে মেঘের দিকে তাকিয়ে বলে, বউ, রাগ করছো কেন তুমি? তুমি না আমার লক্ষ্মী বউ। আদ্রিয়ানের মন গলানো কথায় রাগ শান্ত হয় না মেঘের। মেঘ বলে, বেশি কথা না বলে চুপচাপ খাবার খান, না হলে কিন্তু এই টেবিলে খাবারও থাকবে না, আর এই দুনিয়ায় আপনিও থাকবেন না। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, চুপচাপ খাবার খেতে শুরু করে দেয়। জিয়া ফুল ভলিউমে টিভিতে মুভি দেখছে, সে কিছুই শুনতে পায়নি। টেবিলে বসে সকালে নাস্তা করছে মেঘ আর আদ্রিয়ান। প্রায় পিটপিট করে আর চোখে তাকায় মেঘের দিকে, কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। হঠাৎ মাথায় এক দুষ্টু বুদ্ধি চলে আসে আদ্রিয়ানের। টেবিলের নিচ দিয়ে ধীরে ধীরে পা এগিয়ে দিয়ে আঙুল রাখে মেঘের পায়ের ওপর। এরপর আঙুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেয়। মেঘ সবই বুঝতে পারে। সিদ্ধ ডিমে কামড় বসায় আর আঙুল দিয়ে মেঘের পায়ের পাতার আশেপাশে ছুঁয়ে দিচ্ছে আদ্রিয়ান। কিন্তু মেঘকে শান্ত থাকতে দেখে তার সাহস একটু বাড়ে। পায়ের আঙুল দিয়ে যখন ধীরে ধীরে একটু ওপরে উঠতে যাবে, তখন হঠাৎ পা দিয়ে শক্ত করে চাপা ধরে মেঘ। আকস্মিক এমন আক্রমণে ব্যথায় কুঁকড়ে ওঠে আদ্রিয়ান। খুব জোরে লেগেছে তার পায়ে। তার কণ্ঠ থেকে বের হয়ে আসে মৃদু আর্তনাদ। টিভির স্ক্রিনে তখন অ্যাডভার্টাইজ চলছিল, যার জন্য জিয়া সাউন্ড কমিয়ে দেয়। আদ্রিয়ানের মুখ থেকে নিঃসৃত শব্দ আর্তনাদ তার কানে পৌঁছায়। জিয়া পিছনে ফিরে তাকিয়ে বিচলিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, কি হয়েছে তোমার? কোথায় ব্যথা পেয়েছো তুমি? জিয়ার কথার উত্তরে আদ্রিয়ান কোনো কথা বলতে পারল না। খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে কিলার টাইপের লুক দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, সত্যি কি হয়েছে আপনার? খাবার কি গলায় আটকে গেছে? দুজনের প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেল না আদ্রিয়ান। ব্যথাতুক দৃষ্টি নিয়ে দাঁত কটমট করে তাকায় মেঘের দিকে। এরপর মিথ্যা বলে ওঠে, পাউরুটি খুব শক্ত ছিল, গলায় আটকে গিয়েছিল, তাই গিলতে কষ্ট হয়েছে। আদ্রিয়ানের কথা শুনে জিয়া বলে ওঠে, আদ্রিয়ান, পাউরুটি আস্তে চিবিয়ে খাও, আর গলায় ভাজলে বেশি করে পানি খাবে। জিয়ার কথা মেঘ রিপিট করে বলে ওঠে, অবশ্যই আদ্রিয়ান স্যার, খাবার ধীরে সুস্থেই খাওয়া উচিত। দুই নারীর কথায় সম্মতি দিয়ে আদ্রিয়ান মাথা নাড়িয়ে বলে ওঠে, এখন থেকে অবশ্যই ধীরে সুস্থে খাবার খাবো। প্লেটে থাকা খাবার খায় আর মিটমিট করে হাসতে থাকে মেঘ। আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় খাবার খাওয়া শুরু করে দেয়। আজ মেঘের থেকে দূরে থাকতে হবে, না হলে ওর কপালে বিপদ আছে। জান বাঁচানো ফরজ। ড্রয়িং রুমে বসে ফুল ভলিউমে টিভিতে ইংলিশ মুভি দেখছে জিয়া। তার সম্পূর্ণ মনোযোগ এখন টিভির ওপর। সকালে নাস্তা শেষ করে আদ্রিয়ান ড্রয়িং রুমে সোফায় বসে, জিয়ার থেকে সামান্য দূরত্ব বজায় রেখে। টেবিলে এঁটো থালা বাসন গুছিয়ে রাখছিল মেঘ। আদ্রিয়ানের সমস্ত কর্মকাণ্ড আর চোখে দেখল সে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, তবুও মুখে তা প্রকাশ করল না।
পাশে আদ্রিয়ানকে বসে থাকতে দেখে জিয়া টিভি বন্ধ করে দিল। এরপর বলে, আদ্রিয়ান, হাসপাতালে তুমি দীর্ঘদিন ধরে যাও না, কবে জয়েন করবে তুমি? জিয়ার কথা শুনে আদ্রিয়ান শান্ত আর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হাসপাতাল জয়েন করার কোনো পরিকল্পনা এখন নেই, আর 1 মাস পর আমি দেশে ফিরে যাব। মেডিকেল ক্লাসের জন্য এখন যাওয়াটা সম্ভব হচ্ছে না। দেশে ফিরে যাবে আদ্রিয়ান? কিন্তু হঠাৎ কেন? তবে কি সত্যিই আদ্রিয়ান বিবাহিত? তার বউয়ের সাথে দেখা করতে যাবে? কিন্তু জিয়া তো তা হতে দেবে না। জিয়া ছাড়া অন্য কোনো নারী আদ্রিয়ানের সংস্পর্শে আসতে পারবে না, অসম্ভব। তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে জিয়া খুন অবধি করতে পারে। আদ্রিয়ান শুধুমাত্র জিয়ার, অন্য কারণ নয়। জিয়ার মুখে তার মনের হিংস্রতা আর জেদ প্রকাশ পায়, তা আদ্রিয়ানের নজরে রায় না। জিয়া ঠিক কতটা সাইকো তা আদ্রিয়ান জানে। যতদিন না জিয়ার কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে পারছে, ততদিন মেঘের পরিচয় তার কাছ থেকে লুকিয়ে রাখতে হবে। জিয়া যদি একবার জানতে পারে মেঘই আদ্রিয়ানের বউ, তবে এর পরিণতি ভয়ঙ্কর হবে। জিয়া রাগে জেদে হয়তো মেঘকে খুন করেও ফেলতে পারে। তাছাড়া এখন যে মেডিকেল কলেজে মেঘ পড়াশোনা করছে, তার অন্যতম শেয়ার হোল্ডার হলো ইরফান সাহেব। মেঘের পড়াশোনা মাত্র শুরু হয়েছে। এখন যদি জিয়া কাগজপত্র সংগঠিত কোনো ঝামেলা করে তখন, অথবা ইরফান সাহেবের কথায় যদি মেঘকে কলেজ থেকে বহিষ্কার করে, মেঘের ডক্টরি কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু চিরকাল জিয়ার থেকে এই সত্য লুকিয়ে রাখা যাবে না। খুব শীঘ্রই জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামা বাসায় ফিরলে তার সাথে কথা বলতে হবে। মুখ গম্ভীর করে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে আছে আদ্রিয়ান। থালা বাসন গুছিয়ে রান্নাঘরে রেখে এসেছে মেঘ। জিয়া বলে, আদ্রিয়ান, তুমি কি সত্যি হাসপাতালে জয়েন করবে না? দেশে হঠাৎ করে কেন যাবে তুমি? জিয়া, হাসপাতালে জয়েন আমি এখন করতে চাই না। দীর্ঘ 9টা বছর কেরিয়ার আর ডক্টরের পিছনে শেষ করলাম। এখন দেশ বা পরিবারের মানুষের সাথে সময় কাটাতে চাই, তাই দেশে ফিরে যাব। আদ্রিয়ানের কথা রান্নাঘর থেকে সব শুনল মেঘ। যদি দেশে ফিরে যায় আদ্রিয়ান, তবে মেঘও কি তার সাথে যাবে? কিন্তু মেঘের পড়াশোনার কি হবে? হঠাৎ আদ্রিয়ানের এমন সিদ্ধান্তের মানে কি? জিয়া এবার মনের মধ্যে লুকিয়ে থাকা সংকোচ দূর করতে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান, দেশে কি তোমার বউয়ের সাথে দেখা করতে যাবে তুমি? তার সাথে নতুন করে সংসার শুরু করবে? আদ্রিয়ান এক পলক রান্নাঘরে থাকা মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, বউয়ের সাথে সংসার করার জন্যই দেশে যাব। এখন আমার বউকে তার মর্যাদা দেওয়া উচিত। জিয়া কোনো শব্দ করল না। তার মনে থাকা রাগ বিরক্তি প্রকাশ না করে শুধু বলল, ও চলবে। গল্প তোমার নামে নীলছে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।